সো আমাদের আজকের টপিক হচ্ছে জাভা জেনেরিক্স। জাভা জেনেরিক্স কি সেটা বোঝার আগে আমরা কিছু প্রিভিয়াস আইডিয়া নিয়ে কোড করে দেখি আসলে কেন আমাদের জাভা জেনেরিক্স দরকার বা জাভা জেনেরিক্স ইউজ করলে আমরা কি কি সুবিধা পেতে পারি। সো এখানে একটা সিম্পল কোড দেখানো হচ্ছে, একটা মাত্র ক্লাস এবং সেখানে একটা মেইন মেথড আছে। মেইন মেথডের মধ্যে আমরা হচ্ছে দুইটা ইন্টিজার অ্যারে ইনিশিয়ালাইজ করছি, একটা হচ্ছে ইন্ট অ্যারে নামে আর একটা হচ্ছে ইন্ট অ্যারে টু নামে, এবং একটা স্ট্যাটিক মেথড আমরা আরও একটা লিখলাম, সেটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করে না, সে জাস্ট একটা অ্যারে আর্গুমেন্ট আকারে রিসিভ করে ইন্টিজার অ্যারে এবং সেটাকে প্রিন্ট করে। সো আমাদের যখন কোডের মধ্যে বারবার কোনো একটা অ্যারে প্রিন্ট করার দরকার পড়বে, আমাদের বারবার করে লুপ লেখার দরকার নেই, আমরা জাস্ট এই ফাংশনটা কল করি অ্যারেটাকে প্রিন্ট করতে পারি। সো অ্যাজ এক্সপেক্টেড কোডটা আসলে রান করলে পরে যে দুইটা অ্যারে দেওয়া আছে, প্রথমটায় 48190 সেটাকে প্রিন্ট করে এবং তারপরেরটা -1 200 -545 সেটাকে প্রিন্ট করে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি আমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যারে প্রিন্ট করতে চাই, কারণ আমাদের আগের এক্সাম্পলটাই শুধুমাত্র কিন্তু যে কোনো সময় আমরা ইন্টিজার অ্যারে তার মধ্যে আর্গুমেন্ট আকারে পাস করতে পারতাম এবং সে ইন্টিজার অ্যারেটাকে প্রিন্ট করতো। অন্য যে কোনো টাইপ আর্গুমেন্ট আকারে প্রিন্ট করলে সে কিন্তু পাস করলে সে কিন্তু প্রিন্ট করতে পারতো না। যেমন এই এক্সাম্পলটায় আমরা ওই একই ফাংশন রয়ে গেছে, কিন্তু এই প্রথমবার ইন্টিজার অ্যারে ইনিশিয়ালাইজ করলাম এবং দ্বিতীয়বার একটা স্ট্রিংয়ের অ্যারে ইনিশিয়ালাইজ করলাম। কিন্তু যখন এই কোডটা আমরা কম্পাইল করার চেষ্টা করব, এই কোডটা আসলে কম্পাইল হবে না, বরঞ্চ সে একটা কম্পাইলেশন এরর দেবে। এবং আমরা যদি খেয়াল করি কম্পাইলেশন এররটা কি, ইনকম্পিটেবল টাইপস স্ট্রিং ক্যানট বি কনভার্টেড টু ইন্ট, কারণ ও আসলে ইন্টিজার অ্যারে এক্সপেক্ট করতেছে বা পাচ্ছে স্ট্রিংয়ের অ্যারে। সো অবভিয়াসলি এই কোডটা আমাদের আসলে যে কোনো ধরনের যে কোনো টাইপের অ্যারে প্রিন্ট করার জন্য পারফেক্ট না। তবে আমরা যখন ইনহেরিটেন্স পড়ছি তখন একটা বিষয় খেয়াল করছি, সেটা হচ্ছে গিয়ে প্যারেন্ট টাইপের যে কোনো ক্লাসে দিয়ে ক্লাসের রেফারেন্স ইউজ করে আমি যে কোনো চাইল্ড টাইপের অবজেক্টকে ক্যাচ করতে পারি। দ্যাট মিনস হচ্ছে আমি যদি প্যারেন্ট ডাটা টাইপ ইউজ করি, সুপার ক্লাসের রেফারেন্স ইউজ করি, তাহলে যে কোনো চাইল্ড টাইপের রেফারেন্সের যে কোনো চাইল্ড টাইপের অবজেক্টকে আমি সেই রেফারেন্স দিয়ে ম্যানিপুলেট করতে পারবো। কিন্তু পাশাপাশি আরও একটা জিনিস জানি, সেটা হচ্ছে জাভার যে কোনো অবজেক্ট যে কোনো ক্লাস সে আসলে অবজেক্ট ক্লাসের চাইল্ড, অর্থাৎ যে কোনো ক্লাসের সুপার ক্লাস হচ্ছে অবজেক্ট ক্লাস। সো প্রিন্ট অ্যারে মেথডটার মধ্যে আর্গুমেন্ট আকারে আমরা যদি ইন্টিজার অ্যারে রিসিভ না করে বরঞ্চ ওখানে যদি আমরা অবজেক্টের অ্যারে রিসিভ করি, তাহলে হোপফুলি সে ইন্টিজারের অ্যারেও ক্যাচ করতে পারবে এবং স্ট্রিংয়ের অ্যারেও ক্যাচ করতে পারবে। সো সেই ইনটুইশন নিয়ে আমরা যদি কোডটাকে মডিফাই করি, অর্থাৎ জাস্ট আগের জায়গায় ইন্টিজার অ্যারের পরিবর্তে আমরা অবজেক্টের অ্যারে ইউজ করলাম, অবজেক্ট ক্লাসের অ্যারে, সেক্ষেত্রে এখন যেহেতু যে কোনো ক্লাস অবজেক্ট ক্লাসের চাইল্ড, সো অবজেক্ট ক্লাসের রেফারেন্স দিয়ে যে কোনো ক্লাসের ইনস্ট্যান্সকে ধরতে পারা উচিত, এবং সেই হিসেবে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই কোডটায় কোনো প্রকার কম্পাইলেশন এরর আসবে না। বাট আমরা যখন কোডটাকে কম্পাইল করলাম এটাও আসলে কম্পাইলেশন এরর দিল। তার পিছনে কারণটা কি সেটা বোঝার আগে আমরা একটু এরর মেসেজটা খেয়াল করি। ও কি বলতেছে এবার, ইনকম্পিটেবল টাইপস ইন্টিজার অ্যারে ক্যানট বি কনভার্টেড টু অবজেক্ট অ্যারে। বিষয়টা কি হলো, অর্থাৎ ইন্টিজার অ্যারেকে সে অবজেক্টের অ্যারে রেফারেন্স দিয়ে ধরতে পারবে না। কিন্তু আমরা জানি যে কোনো ক্লাস তার প্যারেন্ট ক্লাসের রেফারেন্স দিয়ে ধরতে পারা উচিত। খেয়াল করো, যে কোনো ক্লাস, ইন্টিজার কোনো ক্লাস না, ইন্টিজার একটা প্রিমিটিভ ডাটা টাইপ। সো স্ট্রিং একটা ক্লাস, দ্যাটস ওয়াই স্ট্রিংয়ের অ্যারেটাকে অবজেক্ট ক্লাসের অ্যারে দিয়ে ম্যানিপুলেট করতে কোনো প্রকার সমস্যা হবে না। দ্যাটস ওয়াই এখানে দুইটা এরর আসে নাই, অর্থাৎ সেই স্ট্রিংয়ের অ্যারেটাকে ক্যাচ করতে পারতো বা রিসিভ করতে পারতো, কিন্তু ইন্টিজারের অ্যারেটাকে সে রিসিভ করতে পারতেছে না, কারণ ইন্টিজার আসলে কোনো অবজেক্ট না, একটা প্রিমিটিভ ডাটা টাইপ। সো অবজেক্ট ক্লাস অন্য যে কোনো ক্লাসকে ধরতে পারলেও প্রিমিটিভ ডাটা টাইপকে ধরতে পারে না। এক্ষেত্রে জাভা আমাদেরকে একটা ফেসিলিটি প্রোভাইড করে দিচ্ছে, সেটা হচ্ছে র্যাপার ক্লাস।
সবগুলো প্রিমিটিভ ডাটা টাইপের জন্যই করসপন্ডিং র্যাপার ক্লাস আছে, যেমন আইএনটি ডাটা টাইপের জন্য ইন্টিজার র্যাপার ক্লাস আছে, ক্যারেক্টারের জন্য, বাইটের জন্য, শর্ট ফ্লোট, ডাবল বুলিয়ান সবার জন্যই র্যাপার ক্লাস আছে। সো র্যাপার ক্লাস কী করে? র্যাপার ক্লাস সিম্পলি সে ইন্ট প্রিমিটিভ ডাটা টাইপকে একটা অবজেক্ট, ইন্টিজার টাইপের অবজেক্টে কনভার্ট করে। সো আমরা যদি আমাদের ইন্টিজার অ্যারেটাকে একটা ইন্টিজারের অবজেক্টে কনভার্ট করি, তাহলে অবজেক্ট ক্লাস সেটাকে রিসিভ করতে পারবে। সো এই অনুযায়ী যদি আমরা আমাদের কোডটাকে মডিফাই করি, অর্থাৎ ইন্টিজারের অ্যারের মধ্যে ডাটা পপুলেট করে তারপরে প্রিন্টারের মেথডটার কাছে পাস করি, কিংবা স্ট্রিংয়ের অ্যারের মধ্যে ডাটা পপুলেট করে সেটাকে যদি পাস করি, দিস টাইম দেয়ার উইল বি নো কম্পাইলেশন এরর, এবং আমরা যদি রান করি সে সাকসেসফুলি দুই ধরনের অ্যারেটাকেই প্রিন্ট করতে পারবে। সো যে কোনো ডাটা টাইপকে ম্যানিপুলেট করার জন্য জেনেরিক জাভা জেনেরিক্স এসেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে জাভা জেনেরিক্স ইউজ করি না, বরঞ্চ জাভার অবজেক্ট ক্লাসকে ব্যবহার করি আমরা যে কোনো ধরনের অ্যারেকে প্রিন্টের ব্যবস্থা করতে পারলাম। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা ইন্টিজার একটা প্রিভিল্ড মেথড সেটাকে ব্যবহার করলাম, কিংবা স্ট্রিং একটা প্রিভিল্ড ইন্টিজার একটা প্রিবিল্ড ক্লাস সেটাকে আমরা ব্যবহার করলাম, অথবা ইনফো স্ট্রিং একটা প্রিভিয়াসলি বিল্ড ক্লাস সেটাকে আমরা ব্যবহার করতে পারলাম। শুধু তাই না, আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে একটা ক্লাস লিখতে পারি। যেমন এখানে ইনফো নামের একটা ক্লাস লিখলাম, সে কী করে? একটা নাম নেয় এবং একটা আইডি নেয় কনস্ট্রাক্টরের মধ্যে, এবং তারপরে তার এট্রিবিউট হিসেবে নাম আর আইডির মধ্যে সেই ভ্যালুটাকে সেট করে। আর পাশাপাশি একটা প্রিন্ট স্ট্রিং টু স্ট্রিং মেথড আছে, যেটা আসলে সে ইনহেরিট করছে অবজেক্ট ক্লাস থেকে। এখানে যা সে ইনহেরিটেড টু স্ট্রিং মেথডটাকে ওভাররাইট করে লেখা হচ্ছে, ওভাররাইট করে আমি আসলে এই অবজেক্টটাকে যদি প্রিন্ট করি তাহলে কী রকমের দেখতে চাচ্ছি সেই ডেফিনেশনটা বলে দিলাম। একটা অর্থাৎ একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আইডি কোলন তার নাম প্রিন্ট হবে, সেইভাবে অবজেক্টটাকে যদি আমরা কখনো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে প্রিন্ট করি তাহলে সেরকম আউটপুট আসবে। সো আমাদের আগের কোডটা শুধুমাত্র প্রিবিল্ড ক্লাস না, আমাদের নিজেদের বিল্ড করা একটা ক্লাস ইনফো সেটার টাইপের অবজেক্টও ধরতে পারে এবং সেটাকে প্রিন্ট করতে পারে। এই এক্সাম্পলটা বেসিক্যালি সেটাই দেখানো হচ্ছে। তার মানে হচ্ছে এখন আমরা যে কোনো ধরনের ক্লাস হইতে পারে, সেটা অলরেডি এক্সিস্টিং কোনো ক্লাস, কিংবা হইতে পারে আমাদের নিজেদের তৈরি করা একটা ক্লাস, যে ধরনের ক্লাসই হোক না কেন সেটাকে আমরা আমাদের প্রিন্টারে মেথড দিয়ে প্রিন্ট করতে পারবো। সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না এবং জাভা জেনেরিক্সের কোনো দরকার নেই এখানে। এবার আরেকটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটার মধ্যে কি আছে? ও আগের মতো, যেহেতু আমরা বলছি যে কোনো টাইপের ধরার জন্য অবজেক্ট টাইপের অ্যারে লাগে, সো ও হচ্ছে অবজেক্ট টাইপের একটা অ্যারেকে আর্গুমেন্ট আকারে রিসিভ করে রিপিটেড মেথডটাকে, এবং সেই মেথডটা কী করে? ও প্রথম যে রিপিটেড এলিমেন্টটা থাকে ওই অ্যারেটার মধ্যে সেইটাকে রিটার্ন করে দেয়। যদি কোনো রিপিটেটিভ এলিমেন্ট না থাকে তাহলে সে নাল রিটার্ন করে। আবার যদি লুপটার মধ্যে খেয়াল করি, প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে তারপরে তার সামনের সবগুলো এলিমেন্টের সাথে চেক করা হচ্ছে কারোর সাথে সমান কিনা। বাই দ্য ওয়ে, এখানে যে ডট ইকুয়ালস মেথডটা ব্যবহার করা হয়েছে সেটা আসলে অবজেক্ট ক্লাস থেকে ইনহেরিট করা। অবজেক্ট ক্লাসের মধ্যে টু স্ট্রিং মেথড যেরকম থাকে সেরকম ইকুয়ালস নামেরও একটা মেথড আছে। ইকুয়ালস মেথডটা কী করে? সে দুইটা অবজেক্ট কম্পেয়ার করতে পারে। যদি দুইটা অবজেক্টের মধ্যে কন্টেন্ট সেম হয় তাহলে সে ট্রু রিটার্ন করে, আদারওয়াইজ ফলস রিটার্ন করে। সো এখানে সে অবজেক্ট ক্লাসের ইকুয়ালস মেথডটাকে ব্যবহার করে সেম কন্টেন্ট আছে এরকম দুইটা অবজেক্ট, এরকম রিপিটেটিভ অবজেক্ট প্রথম যখনই পাওয়া যাচ্ছে সেই অবজেক্টটাকে রিটার্ন করে দেওয়া হচ্ছে। আর যদি এই ধরনের কোনো অবজেক্ট না পাওয়া যায় তাহলে লুপের বাইরে এসে সে নাল রিটার্ন করতেছে। এই কোডটায় আমরা যদি মেইন মেথডের মধ্যে দিয়ে একটা ইন্টিজার প্রিপেয়ার করি, তার মধ্যে প্রথম রিপিটেটিভ এলিমেন্ট হচ্ছে 4, কারণ 4কে আরও একবার সামনে পাওয়া যায়। একইভাবে একটা স্ট্রিংয়ের অ্যারে আছে যার মধ্যে রিপিটেটিভ এলিমেন্ট হচ্ছে ডেমো, কারণ তাকে সামনে আরও একবার পাওয়া যাবে। এরকম যে কোনো জায়গায় প্রথম যে রিপিটেটিভ ক্যারেক্টারটা কন্টেন্টটা আছে বা এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে সে রিটার্ন করবে, এবং এই ধরনের কিছু না থাকলে সে নাল রিটার্ন করবে। সো এই অবজেক্টটা যখন, এই কোডটা যখন আমরা রান করব তখন কি আসে সেটা যদি দেখার চেষ্টা করি, রান করাই যাচ্ছে না, বরঞ্চ আমরা যখন কম্পাইল করতেছি সে কম্পাইলেশনের সময় একটা এরর বলতেছে। কম্পাইলেশনের সময় সে কী এরর বলতেছে? আমরা যদি এরর মেথডটা একটু, এরর মেসেজটা একটু ভালোভাবে পড়ি, ওখানে লেখা আছে ইনকম্পিটেবল
incompatible types, object cannot be converted to integer. আমরা স্ট্যাটিক মেথডটার ডেফিনেশনের দিকে আরেকবার তাকাই। স্ট্যাটিক অবজেক্ট রিপিটেড, সিগনেচারে কি বলা হচ্ছে? সিগনেচারে বলা হচ্ছে মেথডটার নাম হচ্ছে রিপিটেড এবং সে রিটার্ন করে একটা অবজেক্ট ডাটা টাইপ। আমরা জানি প্যারেন্ট টাইপের রেফারেন্স দিয়ে চাইল্ড টাইপের ইনস্ট্যান্সকে ধরা যায়, কিন্তু চাইল্ড টাইপের রেফারেন্স দিয়ে প্যারেন্ট টাইপের ইনস্ট্যান্সকে ধরা যায় না। এবং আরও যদি খেয়াল করি, এই রিপিটেড মেথডটা সে কী করে? সে হচ্ছে একটা অবজেক্ট টাইপের ইনস্ট্যান্স রিটার্ন করে। সো যখনই আমি রিপিটেড মেথডটাকে কল করব, সে রিটার্ন করবে একটা অবজেক্ট টাইপের ভেরিয়েবল, এক অবজেক্ট টাইপের ইনস্ট্যান্স। সো আমি যখন মেইন মেথডের মধ্যে লিখতেছি ইন্টিজার আর আই ইকুয়াল টু রিপিটেড ইন্ট অ্যারে, ও আসলে একটা ইন্টিজার টাইপের রেফারেন্সের মধ্যে একটা অবজেক্ট টাইপের রেফারেন্সকে অ্যাসাইন করার চেষ্টা করতেছে। যদি অন্যভাবে বলি, ও সিম্পলি প্যারেন্ট টাইপের একটা অবজেক্টকে চাইল্ড টাইপের রেফারেন্স দিয়ে ক্যাচ করার চেষ্টা করতেছে, যেটা আসলে জাভা কখনোই করতে দিবে না। সো দ্যাটস ওয়াই এইখানে ওই ইনকম্প্যাটেবল টাইপস মেসেজটা আসছে। এবং সেম কথাই স্ট্রিংয়ের ক্ষেত্রে স্ট্রিং ক্লাসটা হচ্ছে অবজেক্ট ক্লাসের চাইল্ড। সো স্ট্রিং ক্লাসের রেফারেন্স দিয়ে অবজেক্ট ক্লাসের ভেরিয়েবলটাকে ধরা যাবে না। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা টাইপ কাস্টিং ব্যবহার করতে পারি। সো টাইপ কাস্টিং যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের ওই এররটা যেটা এখানে দেওয়া আছে সেটা চলে যাওয়া উচিত। যেমন এখানে আমরা খেয়াল করতেছি ইন্টিজার আর আই ইকুয়াল টু রিপিটেড ইন্ট অ্যারেই আছে, কিন্তু তার আগে আমরা ব্র্যাকেট দিয়ে ইন্টিজার করে বলতেছি যে এই প্যারেন্ট টাইপের অবজেক্টটাকে চাইল্ড টাইপের অবজেক্ট অর্থাৎ ইন্টিজার টাইপের অবজেক্টে কনভার্ট করে তারপরে মেসেজটা দাও, প্রোভাইডেড দ্যাট প্যারেন্ট টাইপের অবজেক্টটাকে চাইল্ড টাইপের অবজেক্টে কনভার্ট করা যায়। যদি না যায়, সেক্ষেত্রে এখানে একটা অন্য ধরনের এরর আসার পসিবিলিটি আছে, সেটা নিয়ে আমরা সামনে দেখব। সো এখানে আমরা কি করলাম? এখানে আমরা রিপিটেড ফাংশনের রিটার্ন ভ্যালুটাকে স্ট্রিং ক্লাসকে যখন কল করা হলো, তখন স্ট্রিং দিয়ে টাইপকাস্ট করে ধরলাম, এবং যখন ইন্টিজার অ্যারে দিয়ে কল করা হলো তখন ইন্টিজার দিয়ে টাইপকাস্ট করে ধরলাম। কারণ খেয়াল করো, অবজেক্ট অ্যারেটা আসলে কি? অবজেক্ট অ্যারেটা আসলে এই প্রথম ক্ষেত্রে একটা ইন্টিজারের অ্যারেকে র্যাপ করা হয়েছে অবজেক্ট ক্লাস দিয়ে, এবং দ্বিতীয় ক্ষেত্রে একটা স্ট্রিংয়ের অ্যারেটাকে র্যাপ করা হচ্ছে অবজেক্ট ক্লাস দিয়ে। সো যখন আমি টাইপ কাস্টিং করেও সিম্পলি জাস্ট বাইরের র্যাপিং বা মোড়কটাকে খুলে ফেলে ভিতর থেকে অবজেক্টটা আরআই বা আরএস এর কাছে দিয়ে দেয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আমরা একটা স্ট্রিংয়ের অ্যারেকে অবজেক্টের অ্যারে দিয়ে, অর্থাৎ স্ট্রিং টাইপের ভেরিয়েবলকে অবজেক্ট টাইপের ভেরিয়েবল দিয়ে র্যাপ করব। র্যাপ খুললে কিন্তু সেটার মধ্যে আসলে স্ট্রিংই পাওয়া যাবে, ইন্টিজার পাওয়া যাবে না। সো আমি যদি কখনো জাস্ট টাইপ করতে ভুলে যাই, টাইপ করতে কিছুটা ভুল করে ফেলি, ফর এক্সাম্পল আমি যদি এরকমটা পাই, তো একটু যেটা খেয়াল করা হয়, আগের কোডটার মধ্যে আসলে কোনো প্রকার সমস্যা ছিল না। আগের কোডটা রান করলে সে সাকসেসফুলি আউটপুটটা দেখাইতো, অর্থাৎ ফোর এবং ডেমোকে আউটপুট আকারে নিয়ে আসতো। বাট যেটা বলছিলাম যে আমি যদি টাইপ করতে গিয়ে কিছুটা ছোটো টাইপিং মিস্টেক করে ফেলি, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি স্ট্রিংয়ের অ্যারেটাকে আর্গুমেন্ট আকারে পাস করতেছি, রিসিভ করার সময় আমি ভুলবশত স্ট্রিংয়ের অ্যারে দিয়ে স্ট্রিং ডাটা টাইপ দিয়ে টাইপকাস্টিং না করে ইন্টিজার দিয়ে টাইপকাস্টিং করলাম। সো অবভিয়াসলি এখানে যে অবজেক্টটা সে রিটার্ন করবে হচ্ছে সে একটা অবজেক্ট ডাটা টাইপের ইনস্ট্যান্স। সেই অবজেক্ট ডাটা টাইপের ইনস্ট্যান্সটার মোড়ক খুললে ভেতরে পাবো আমি একটা ইন্টিজার। বাট এখানে মোড়ক খুললে আমি পাবো হচ্ছে একটা স্ট্রিং, কিন্তু এখানে দ্বিতীয় কলটায় মোড়ক খোলার পরে ইন্টিজার এক্সপেক্ট করা হচ্ছে। সো ডেফিনেটলি এখানে একটা এরর আসা উচিত। কিন্তু রিপিটেড মেথডটা মোড়কের ভিতরে যে ইন্টিজার রিটার্ন করবে না, স্ট্রিং রিটার্ন করবে, সেটা আসলে রান করার আগ পর্যন্ত বোঝা যাবে না। দ্যাটস ওয়াই কী হবে, যতক্ষণ না পর্যন্ত আমি এটাকে রান করতেছি এই এররটা ঘটবে সেটা আমি বুঝতে পারতেছি না। সো কম্পাইলেশন এরর ঘটবে না, কিন্তু রান করার পরে যখন সে র্যাপটা খোলার চেষ্টা করবে, মোড়কটা খোলার পরে সে তখন স্ট্রিং অবজেক্ট পাবে, এবং তখন সে একটা রান টাইম এরর পাবে। সো এররটা কিন্তু আসলে আমরা পাচ্ছি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যখন কম্পাইল করলাম তখন আসলো না, রান টাইমের সময় আসলো। এবং আমরা জানি রান টাইম এরর ইজ মাচ ওয়ার্স দ্যান কম্পাইলেশন এরর, কারণ চোখ এড়িয়ে রান টাইম এরর চলে যেতে পারে। একটা পার্টিকুলার ইউজ কেসের জন্য রান টাইম এরর আসতে পারে, যে ইউজ কেসটা আমরা হয়তো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে ট্রাই করি নাই। সো এরকম একটা সমস্যা আসতে পারে। সো এরকম একটা সমস্যা আসলে আমরা কীভাবে সলভ করতে পারি? আমরা জানি রান টাইম এরর ইজ মাচ ওয়ার্স দ্যান কম্পাইলেশন এরর, কারণ চোখ এড়িয়ে রান টাইম এরর চলে যেতে পারে। একটা পার্টিকুলার ইউজ কেসের জন্য রান টাইম এরর আসতে পারে, যে ইউজ কেসটা আমরা হয়তো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে ট্রাই করি নাই।
ওই একটা রান টাইম এরর নিয়ে একটা বাগি কোড ডেভেলপমেন্ট স্টেজ পার হয়ে ডিপ্লয়মেন্ট লেভেলে চলে যেতে পারে। দ্যাটস ওয়াই আমাদের সবসময় একটা টার্গেট থাকে রান টাইম এরর যাতে কোনোভাবেই না ঘটে, যত ধরনের এরর সেগুলোকে কম্পাইল টাইমেই যেন সলভ করা যায়। কারণ কম্পাইলেশন টাইমের যদি কোনো এরর থাকে, যে কোনো আইডি বা আইডি ছাড়াও যেখানে যেমন আমরা এখানে কম্পাইল করতেছি, কোডটাকে বিল্ড করার সময় সে আমাকে এরর সম্পর্কে নোটিফাই করবে। সো এইখানে আমরা আসলে এররটাকে অ্যাভয়েড করতে পারতেছি না, বা এররটার কারণে কোনো ভুল রেজাল্ট আসছে না, কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমরা কম্পাইলেশন টাইমে এররটাকে ডিটেক্ট করতে পারতেছি না। রান টাইমে গিয়ে এররটাকে ডিটেক্ট করা যায়। সো এই জায়গাটাই আসলে জাভা জেনেরিক্সের পয়েন্টটা চলে আসে, কারণ এখানে টাইপ সেফটিটা থাকতেছে না। অর্থাৎ আমরা কোন ধরনের অবজেক্টকে কোন ধরনের অবজেক্টের মধ্যে কাস্ট করতেছি, জাভা অবজেক্ট ক্লাস দিয়ে যেহেতু যে কোনো অবজেক্টকে রেফারেন্স করা যায়, আমরা যদি কোডের মধ্যে কোনো ভুলও করি সেটা আসলে আমাদের কম্পাইলেশন টাইমে চোখে পড়বে না। হয়তো প্রজেক্টে ডিপ্লয় করার পরে বহুদিন পরে সেই রকম একটা এরর ঘটবে এবং তারপরে আমরা সেই এররটা সলভ করার জন্য সময় নষ্ট করতে হবে। সো বেসিক্যালি আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কম্পাইলেশন টাইমে এররগুলোকে ডিটেক্ট করা, অর্থাৎ টাইপ সেফ অনুযায়ী কোড করা, এবং জাভা জেনেরিক্স আমাদেরকে আসলে সেই সুবিধাটা দিয়ে থাকে। সো বেসিক্যালি জাভা জেনেরিক্স আসলে থাকতেই হবে বা দরকারই আছে এমন কোনো কথা নেই। জাভা জেনেরিক্স জাস্ট আমাদের কোডিং এনভায়রনমেন্টটাকে আরেকটু বেশি রিলায়েবল করতেছে। সো আমরা দেখলাম আসলে জাভার জেনেরিক্স ছাড়াই জেনেরিক ওয়েতে কোড করা যায়। আর সত্যি কথা বলতে জাভার জেডিকে 5.0 ভার্সনের আগ পর্যন্ত আসলে জাভা জেনেরিক্স বলে আলাদা কিছু ছিল না। অবজেক্ট ক্লাসের মাধ্যমে এই ধরনের ফাংশনালিটি অ্যাচিভ করা হতো, কিন্তু পরবর্তীতে উইথ অ্যান ইন্টেনশন টু রিডিউস বাগ ইন দ্য কোড, কারণ আমরা দেখলাম যে কম্পাইলেশন টাইমে এরর আসে না, রান টাইমে এরর আসে। সো এই ঘটনাটাই আসলে কোডের ক্ষেত্রে বাগ তৈরি করে। সো এই বাগ রিডিউস করার একটা ইন্টেনশন নিয়ে জাভা এরপরে জেনেরিক ক্লাস ইন্ট্রোডিউস করে। সো জেনেরিক ক্লাসের মধ্যে যেটা হচ্ছে আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে প্যারামিটারাইজড টাইপ আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ আগে যেখানে অবজেক্ট ক্লাস বলে দিচ্ছিলাম সেখানে এখন আমরা অবজেক্ট ক্লাস বলবো না, বলবো যে এখানে এমন একটা রান টাইমে যে কোনো ধরনের ক্লাস আসতে পারে, বা কী ধরনের ক্লাস আসবে সেটা আমরা যে কোনো ফাংশন কল করার সময় দেখছি যে আর্গুমেন্ট পাস করতে পারি, প্যারামিটারের মধ্যে আর্গুমেন্ট পাস করতে পারি। সেরকম করে কিন্তু ফাংশনের রিটার্ন ভ্যালু অর্থাৎ মেথডের রিটার্ন ভ্যালুটা কিন্তু বলতে পারি না যে ও এইবার স্ট্রিং রিটার্ন করবে, এইবার ইন্টিজার রিটার্ন করবে। কিন্তু জেনেরিক ক্লাস আমাকে বা জেনেরিক জাভা জেনেরিক্স আমাকে সেই সুবিধাটা করে দেয়। অর্থাৎ আমি তাকে একই রকম ডেফিনেশন দিয়ে তাকে বলতে পারি যে এবার আসলে সে ইন্টিজার রিটার্ন করবে, এবার আসলে সে স্ট্রিং রিটার্ন করবে। আমরা যদি একটু খেয়াল করি এরকমের অনেক অ্যালগোরিদমই আছে যেগুলো আসলে আন্ডারলাইং ডাটাটা কোন টাইপের তার উপরে ডিপেন্ড করে না, সবগুলো আসলে একই রকম। ফর এক্সাম্পল আমরা যদি একটা কিউয়ের কথা বলি, অবজেক্ট যে একটা করে আসবে এবং সে অ্যারের মধ্যে সে ঢুকতে থাকবে, সবার আগে আসে অ্যারেটা, যখন আমি পপ করব সবার আগে আসে অ্যারেটা বের হয়ে যাবে। সো অ্যারেটার ওই এক একটা এলিমেন্ট কোন টাইপের সেটা আসলে ম্যাটার করে না। সো এই ধরনের যে সকল ফাংশনালিটি আছে যেগুলো আসলে ডাটা টাইপের উপরে ডিপেন্ড করে না, একটা কমন মেকানিজম ফলো করে, সেগুলোকে আমরা টাইপ সেফ অনুযায়ী আমরা জাভা জেনেরিক ব্যবহার করে কোডিং করতে পারি। এবং বোনাস হিসেবে এর সাথে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমরা যখন জাভা জেনেরিক্স ছাড়া অবজেক্ট ক্লাস দিয়ে করছিলাম তখন দেখছিলাম যে ফাংশনের রিটার্ন ভ্যালু ধরার সময় আমাকে একবার টাইপ কাস্টিং করতে হচ্ছে। এই জাভা জেনেরিক্স ব্যবহার করলে আমাদেরকে টাইপ কাস্টিং করার দরকার পড়ে না। জাভা জেনেরিক্স বলতে আসলে তিন ধরনের জিনিস বোঝায়, বেসিক্যালি দুই ধরনের। একটা হচ্ছে জাভা মেথড, জেনেরিক মেথড, আর একটা হচ্ছে গিয়ে জাভা জেনেরিক ক্লাস। সো আমরা প্রথমে একটু মেথড নিয়ে কথা বলবো, তারপরে হচ্ছে জাভার জেনেরিক ক্লাস নিয়ে কথা বলবো। সো এখানে একটা ওই আগের কোডটা কি জাভা জেনেরিক ব্যবহার করে করা হয়েছে, শুধুমাত্র চেঞ্জটা এখানে হাইলাইট করে দেখানো হচ্ছে। হাইলাইটেড চেঞ্জটার যদি আমরা একটু তাকাই সেখানে কি আছে, সেখানে জাস্ট অবজেক্ট টাইপের ভেরিয়েবল রিটার্ন করবে সেটা না বলে আমি বলতেছি সে টি টাইপের ভেরিয়েবল রিটার্ন করবে এবং আর্গুমেন্ট হিসেবে টি টাইপের আর্গুমেন্ট প্যারামিটার রিসিভ করবে, প্যারামিটার হিসেবে টি টাইপের আর্গুমেন্ট রিসিভ করবে। এখানে বাড়তি একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা কর্নার ব্র্যাকেটের মধ্যে টি দেওয়া আছে, যেটা দিয়ে বোঝানো হচ্ছে যে সামনে যে টি লেখা আছে ওই টিটা হচ্ছে জেনেরিক টাইপ বা প্যারামেট্রিক টাইপ, যেটা আসলে
কোন ধরনের ভ্যালু দিয়ে কল করা হচ্ছে তার উপরে ডিফাইন করে তার ক্লাস ডিসাইড করা হবে। সো প্রথমে ডেফিনেশনটাকে চিন্তা করো, ওই কর্নার ব্র্যাকেটের অংশটুকু বাদ দিয়ে একটা স্ট্যাটিক মেথড যে টি টাইপের ভ্যালু রিটার্ন করে, তার নাম হচ্ছে রিপিট, এবং আর্গুমেন্ট হিসেবে সে একটা টি টাইপের অ্যারেকে রিসিভ করে। কিন্তু এখানে টি টাইপটা হচ্ছে প্যারামিটারাইজ টাইপ, সেটা বোঝানো হচ্ছে ঠিক স্ট্যাটিকের পরে একটা কর্নার ব্র্যাকেট দিয়ে তার কর্নার ব্র্যাকেটের মধ্যে টি শব্দটাকে লিখে। সো এই কর্নার ব্র্যাকেটের মধ্যে টি দেওয়ার মানেই হচ্ছে ওই টি সামনে যেটাকে ব্যবহার করা হচ্ছে সেটা আসলে একটা জেনেরিক ডাটা টাইপ। সো বাদ বাকি সব কিছুই সেম। এখন আমরা এক্সপেক্ট করতে পারি এই কোডটা কোনো প্রকার কম্পাইলেশন এরর দিবে না, কিন্তু দিল। সো আমরা যদি একটু দেখার চেষ্টা করি কম্পাইলেশন এররটা আসলে কি দিল, তখন আমরা বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কি। সমস্যাটা হচ্ছে কি এখানে কি বলতেছে, ইনকম্পিটেবল টাইপস ইনফার টাইপ ডাজ নট কনফার্ম টু আপার বাউন্ড। আচ্ছা, আমি একটু জাস্ট ভুল করে ফেলছিলাম। ভুলটা হচ্ছে গিয়ে, খেয়াল করো, আগের বারের আমাদের যে কোডটা আর এই কোডটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। এই কোডটাতে সে কম্পাইলেশনে কোনো এরর দিত না, রান টাইমে গিয়ে বলতো যে ক্লাস কাস্ট এক্সেপশন এরর, অর্থাৎ সে অবজেক্ট টাইপের মধ্যে থেকে যখন ইন্টিজারকে কাস্ট করার চেষ্টা করতেছে ওটার মধ্যে সে ইন্টিজারকে পাচ্ছে না, সে স্ট্রিংকে পাচ্ছে। সো কম্পাইলেশন টাইমে আসলে ওটা বলা যাচ্ছিল না। আর এই জায়গাটায় সে আসলে আমাকে কম্পাইলেশনের টাইমেই বলে দিচ্ছে যে আসলে এখানে ইন্টিজার এক্সপেক্ট করা হচ্ছে, কিন্তু পাওয়া যাবে স্ট্রিং। সো বেসিক্যালি জাভা জেনেরিক ব্যবহার করে আমরা কী লাভটা পেলাম এখানে, এখানে শুধুমাত্র এতটুকুই লাভ পেলাম, সেটা হচ্ছে একটা রান টাইম এররকে আমরা কনভার্ট করলাম একটা কম্পাইলেশন এরর, কম্পাইল টাইম এররে। সিমিলার কাজ আমরা করছিলাম আমরা যখন জাভার এক্সেপশন হ্যান্ডেলিং করছিলাম। দেখছিলাম যে অনেক ক্ষেত্রে থ্রোজ ব্যবহার না করলেও সমস্যা নাই, বাট থ্রোজ ব্যবহার করলে সে আমাকে কোড করার সময় অর্থাৎ কম্পাইলেশন টাইমে আমাকে জানিয়ে দেয় যে এইখানে একটা এক্সেপশন ঘটার পসিবিলিটি আছে, সো সেটাকে তুমি হ্যান্ডেল করো অথবা রিথ্রো করো। সেই রকমের ঘটনাটা আসলে এখানেও হচ্ছে। এখানে কোড করার সময় সে আমাকে বলে দিচ্ছে যে তুমি যে এখানে ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মধ্যে রিপিটেড রিটার্ন ভ্যালুটা রিসিভ করার চেষ্টা করতেছো, এখানে আসলে আনর্যাপ করার পরে ইন্টিজার পাওয়া যাবে না, স্ট্রিং পাওয়া যাবে। সো জাস্ট সুবিধা এখন পর্যন্ত আমরা এতটুকুই দেখলাম যে একটা এই রান টাইম এররকে আমরা একটা কম্পাইলেশন এররে কনভার্ট করলাম। সুবিধাটা খুবই কম মনে হলেও প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভের আসলে অনেক। সো আফটার কারেকশন আমরা যখন স্ট্রিং টাইপের ভেরিয়েবল দিয়ে রিসিভ করলাম, অ্যাজ ইউজুয়াল সে আগের মতো করে আউটপুটটা দিয়ে দিবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, সর্টিং। সো এই ক্ষেত্রেও আমরা সে আগের মতো করে খুবই কেয়ারফুলি একটা ইন্টিজারের অ্যারে নিলাম এবং একটা ডাবল ডাটা টাইপের অ্যারে নিলাম এবং বাবল সর্ট অ্যাপ্লাই করে ওই আর্গুমেন্ট অ্যারেটাকে সর্ট করা হলো। এবং সর্ট মেথডটার যদি ডেফিনেশনের দিকে তাকাই, সেখানে আবার বলা হচ্ছে প্রাইভেট মেথড একটা, স্ট্যাটিক মেথড একটা। প্রাইভেট মানে হচ্ছে এই ক্লাসের বাইরে থেকে অ্যাকসেপ্ট করা যাবে না, স্ট্যাটিক মানে হচ্ছে এই মেথডটা অ্যাক্সেস করার জন্য অবজেক্ট ক্রিয়েট করার দরকার নাই। এবং তারপরে বলতেছে মেথডটা ভয়েড ডাটা টাইপের, কোনো কিছু সে রিটার্ন করে না, সে জাস্ট মেথডটার নাম হচ্ছে সর্ট অ্যারে। কিন্তু সেই ভয়েড লেখার আগে কর্নার ব্র্যাকেটে টি বলা আছে, সামনে যতবার টি পাবা টিটাকে ট্রিট করতে হবে একটা প্যারামিটারাইজড টাইপ হিসেবে, অর্থাৎ কী ধরনের ভ্যালু দিয়ে তাকে কল করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে টি এর টাইপ ঠিক করা হবে। সো সর্ট অ্যারেটা জাস্ট একটা জেনারিক টি টাইপের অ্যারেকে রিসিভ করে এবং সেটাকে সর্ট করে বাবল সর্ট ইউজ করে। সো বাবল সর্টের অ্যালগোরিদম আমরা কম বেশি সবাই জানি, ওই অ্যালগোরিদমের ডিটেলসে আমরা গেলাম না, শুধুমাত্র দুটো নেস্টেড লুপের মধ্যে কম্পেয়ার করে, অর্থাৎ যদি আগের এলিমেন্টটা পরের এলিমেন্টটার থেকে বড় হয় তাহলে আগের এলিমেন্টটাকে জাস্ট এক ঘর সরানো বা সোয়াপ করা, সেই কাজটা করে আমরা সর্টিংয়ের কাজটা করে ফেললাম। এবং মেইন মেথড থেকে আমরা কি করলাম, একটা ইন্টিজারের অ্যারেকে ইনিশিয়ালাইজ করলাম এবং সেটাকে সর্ট করার চেষ্টা করলাম এবং তারপরে সর্টের পরে প্রিন্ট করলাম। সিমিলার হয়তো একটা ডাবল টাইপের অ্যারেকে ইনিশিয়ালাইজ করলাম, সেটাকে সর্ট করলাম এবং সর্ট করার পরে প্রিন্ট করলাম। সো আমরা যদি এখন কোডটাকে কম্পাইল করি, সমস্যা হচ্ছে কম্পাইলেশন টাইমে সে আমাদেরকে একটা এরর দিচ্ছে, যেটা আসলে আমরা এক্সপেক্ট করছিলাম না। কিন্তু কম্পাইলেশন টাইমে একটা এরর যে দিচ্ছে, সে এররটা আসলে কী দিচ্ছে, সে বলতেছে সে ব্যাড অপারেন্ট, অর্থাৎ গ্রেটার দেন সাইনটা দিয়ে আসলে কী করে সেটা সে জানে না। আমরা আসলে গ্রেটার দেন সাইন দিয়ে কী করি, বড় ছোট কিনা সেটা কম্পেয়ার করি,
কিন্তু আমরা যদি জাভার অবজেক্ট ক্লাসের ডেফিনেশনের দিকে একটু তাকাই, জাভার অবজেক্ট ক্লাসে কম্পেয়ার করার মতো কোনো অপারেন্ট নাই। খেয়াল করো, গ্রেটার দ্যান বা লেস দ্যান সাইন দিয়ে দুইটা প্রিমিটিভ ডাটা টাইপকে কম্পেয়ার করা যায়, দুইটা অবজেক্টকে কম্পেয়ার করা যায় না। সো অবজেক্টকে কম্পেয়ার করার জন্য পারফেক্ট ফাংশন সেই ক্লাসের মধ্যে লেখা থাকা দরকার। ফর এক্সাম্পল ধরো, আমাদের কিছুক্ষণ আগে যে আমরা ইনফো ক্লাসটা লিখছিলাম, সেই ইনফো ক্লাসটায় কী ছিল? একজনের নাম, আইডি, এই দুইটা ইনফরমেশন ছিল। এরকম দুইটা নাম আইডির মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা বলার কি আসলে কোনো ওয়ে আছে? আমরা কি আইডি দেখে বড় ছোট বলবো, নাকি নাম দেখে বড় ছোট বলবো, নাকি নামের লেন্থ দেখে বলবো, নাকি নাম লেক্সিকোগ্রাফিক অর্ডারে দেখে বলবো, নাকি অন্য কোনো ওয়েতে দুইটা মিলিয়ে তারপরে বড় ছোট হিসাব করব? সো যখনই কোনো অবজেক্টের কথা বলছি, দুইটা অবজেক্টের মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা ডিফাইন করার কোনো ওয়ে নাই। সেটা গ্রেটার দ্যান, স্মলার দ্যান, লেস দ্যান সাইন দিয়ে আসলে করা যায় না। সেটার জন্য এক্সেসিভলি কম্পেয়ার মেথড লিখতে হয়। নিজেদের মতো করে লেখো বা যেভাবেই লেখো, কিন্তু কম্প্যারিজন করার মতো একটা ওয়ে সেখানে বলে দিতে হবে। এবং জাভা অবজেক্ট ক্লাস কম্প্যারিজন করতে পারে না। কিন্তু এখানে হয়তো মনে হতে পারে টি তো প্যারামেট্রিক টাইপ, তাহলে টি এর মধ্যে একবার ইন্টিজার যাচ্ছে, সেই ইন্টিজার কীভাবে কম্প্যারিজন করা যায় সেভাবে ইন্টিজারের ক্লাসে লেখা আছে। বা জাভার ডাবল অ্যারেকে কীভাবে কম্প্যারিজন করা যায়, যে ডাবল টাইপের অবজেক্টকে র্যাপার ক্লাসকে, সেটা ডাবল টাইপের ক্লাসে রিসিভ করা আছে। তাহলে এখানে কম্প্যারিজন করতে না পারার কারণটা কি? সো কথাটা হচ্ছে যে এখানে আসলে কম্প্যারিজন করা যাবে কি যাবে না, তার আগে আরেকটা পয়েন্ট একটু ক্লিয়ার হওয়া দরকার। যদিও টি প্যারামেট্রিক টাইপ, কিন্তু টি আসলে ট্রিট হয় অবজেক্ট ক্লাস হিসেবে, কাইন্ড অফ সে আগের মতোই। আমরা একটু আগে দেখলাম যে কিছুটা জেনেরিকের ইমপ্লিমেন্টেশন অনুযায়ী কিছুটা ফ্যাসিলিটি হয়তো পাওয়া যায়, কিন্তু স্টিল এই ডেফিনেশনেও টিটা ট্রিট হবে অবজেক্ট ক্লাস দিয়ে, এবং টি এর মধ্যে দিয়ে আমরা বাই ডিফল্ট অবজেক্ট ক্লাসের মধ্যে যে সকল মেথড আছে সেই সকল মেথড অ্যাক্সেস করতে পারবো, বা সেই সকল কম্প্যারিজন ফাংশনালিটি অ্যাপ্লাই করতে পারবো, অন্য কিছু পারবো না। সো আমরা যদি অবজেক্ট ক্লাসের দিকে তাকাই, অবজেক্ট ক্লাসে আসলে গ্রেটার দ্যান লেস দ্যানকে কীভাবে ব্যবহার করা যায় সেরকম কোনো ডেফিনেশন নাই, বা অবজেক্ট ক্লাসে দুইটা অবজেক্টকে আসলে কম্প্যারিজন করাও যায় না। সো যেহেতু টি বাই ডিফল্ট অবজেক্ট ক্লাস হিসেবে স্টিল ট্রিট হচ্ছে, সো টি দিয়ে আসলে কম্প্যারিজন করা যাবে না। এখানে হয়তো মনে হইতে পারে তাহলে প্যারামেট্রিক ডাটা টাইপ ইউজ করে সুবিধাটা কী হলো? আসলে এখানে একটু আমাদের বোঝা দরকার জাভায় প্যারামেট্রিক টাইপটা আসলে কিভাবে কাজ করে। প্যারামেট্রিক টাইপটা যেটা করে, কম্পাইলেশন টাইমের সময় ওই প্যারামেট্রিক টাইপটাকে সে এক্সচেঞ্জ করে করসপন্ডিং কলার এলিমেন্ট টাইপের মেথডে কনভার্ট করে। কিন্তু ইন দ্যাট ফাংশন স্টিল কম্পাইলেশন টাইমে ওই কোডটাকে অবজেক্টের কোড হিসেবে ট্রিট করা হয়। সো আমরা যদি অবজেক্ট ক্লাসের কোনো ফাংশনালিটি ছাড়া অন্য কিছু ইউজ করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আসলে আমরা পারবো না ইনফ্যাক্ট, কারণ কম্পাইলেশন টাইমেই সে বলতেছে, যেমন এখানে বলা হচ্ছে যে আসলে অবজেক্ট ক্লাসের মধ্যে বা টি টাইপের ক্লাসটার মধ্যে কীভাবে কম্পেয়ার করা যায় সেটা আসলে বলা নাই। সো প্রশ্নটা হচ্ছে, তাহলে আমরা দুইটা অবজেক্ট ক্লাসের কম্প্যারিজনকে আসলেই করতে পারি না? আসলেই পারি না। দুইটা অবজেক্ট ক্লাসকে কম্প্যারিজন করার কোনো ওয়ে জাভা আমাদেরকে প্রোভাইড করে নাই। কিন্তু কম্প্যারেবল বলে একটা ইন্টারফেস জাভা প্রোভাইড করছে। এখানে আপাতত হচ্ছে খেয়াল করো, কম্প্যারেবল হচ্ছে একটা ইন্টারফেস, সে আসলে নিজের অবজেক্টকে কে টাইপের আরেকটা অবজেক্টের সাথে কম্পেয়ার করতে পারে। আবার খেয়াল করো, কম্প্যারেবল হচ্ছে একটা ইন্টারফেস, সে তার নিজের অবজেক্টকে কে টাইপের আরেকটা অবজেক্টের সাথে কম্পেয়ার করতে পারে। কে টাইপটা হচ্ছে একটা প্যারামিটারাইজ টাইপ। সো সে নিজের সাথে নিজেকে কম্পেয়ার করতে পারে, নাকি নিজের সাথে অন্যকে কম্পেয়ার করতে পারে, সেটা বলে দেওয়া যায়। এবং সেই জাভা ল্যাং ডট অবজেক্ট ক্লাসের মধ্যে অবজেক্ট যে ক্লাসটা আছে, সে অবজেক্ট ক্লাসটাকেই সে ইনহেরিট করে এই ইন্টারফেসটা তৈরি করা হয়েছে, এবং সেই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতেছে বাইট, ক্যারেক্টার, ডাবল, ফ্লোট, ইন্টিজার, লং, শর্ট, স্ট্রিং, ডেট। অর্থাৎ জাভার যে সকল প্রিমিটিভ ডাটা টাইপের র্যাপার ক্লাস এবং ডেট ক্লাস, তারা হচ্ছে এই কম্প্যারেবল ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করতেছে। অর্থাৎ তাদের মধ্যে কম্প্যারিজন করা যায়। কিভাবে কম্প্যারিজন করা যায়? কম্প্যারিজন করা যায় হচ্ছে এই
কম্পারেবল ইন্টারফেসটা কম্পেয়ার টু নামে একটা মেথড দিচ্ছে। যেমন আমরা যদি নিজেরা ম্যানুয়ালি কম্পারেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, তার একটা এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে। যদি খেয়াল করি, সেখানে কি হচ্ছে, পাবলিক ক্লাস অ্যাপল ইমপ্লিমেন্টস কম্পারেবল, কিন্তু অ্যাপেলকে সে কিসের সাথে কম্পেয়ার করতে পারে? অ্যাপেলের সাথেই। সেই কারণে কর্নার ব্র্যাকেটের মধ্যে অ্যাপেল প্রোভাইড করা হয়েছে। কর্নার ব্র্যাকেটের মধ্যে আমরা অন্য কিছু দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। এবং যখনই আমরা এই কম্পারেবল মেথডটাকে ইমপ্লিমেন্ট করব, তখনই সে আমাদেরকে একটা মেথডকে কম্পারেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করব, তখনই ও আমাদেরকে বাধ্য করবে একটা কম্পেয়ার টু মেথডকে ইমপ্লিমেন্ট করার জন্য। সো কম্পেয়ার টু মেথডের মধ্যে আমরা আর্গুমেন্ট হিসেবে একটা অ্যাপল টাইপের ভ্যারিয়েবল নিচ্ছি। কেন অ্যাপল টাইপের ভ্যারিয়েবল নিচ্ছি? কারণ ওই কম্পারেবল লেখার পরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা অ্যাপেল দিচ্ছি। যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা অ্যাপেল না দিয়ে অরেঞ্জ দিতাম, তাহলে কম্পেয়ার টু আর্গুমেন্টের মধ্যে অ্যাপেল না এসে অরেঞ্জ আসতো। এবার এই মেথডটার মধ্যে আমরা আসলে বলে দেবো যে কারেন্ট অবজেক্টটাকে এই আদার অবজেক্টটার সাথে কিভাবে কম্পেয়ার করা যায়। সো যদি আমরা খেয়াল করি, এখানে কি করা হচ্ছে, সে কম্পেয়ার টু মেথডের মধ্যে যে অন্য যে অ্যাপেলটাকে সে আর্গুমেন্ট আকারে পেল, সেই দুইটা অ্যাপেলের মধ্যে ওয়েট দিয়ে কে বড় কে ছোট সেটা রিটার্ন করা হচ্ছে। অর্থাৎ কারেন্টার ওয়েট যদি আদারের ওয়েটের থেকে কম হয় তাহলে সে -1 রিটার্ন করবে, যদি সমান হয় তাহলে সে 0 রিটার্ন করবে, অথবা কারেন্টের ওয়েটটা যদি আদারের ওয়েটের থেকে বড় হয় দিসের ওয়েটটা, তাহলে সে +1 রিটার্ন করবে। সিমিলার ঘটনা আমরা যদি এভাবে কম্পারেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতাম যে অ্যাপেল টু ক্লাস ইমপ্লিমেন্টস কম্পারেবল অরেঞ্জ, তাহলে আসলে অ্যাপেল টু এর সাথে কী কম্পেয়ার করা যাবে? অরেঞ্জকে কম্পেয়ার করা যাবে। সো বেসিক্যালি এরকমের। এই ক্ষেত্রে যেটা মনে রাখা দরকার, ইন্টিজার ক্লাস যখন এই কম্পারেবল ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করে, তখন ইন্টিজার ক্লাসের সাথে ইন্টিজার টাইপের অবজেক্টের সাথে ওই ইন্টিজারকেই কম্পেয়ার করা যায়। সিমিলারভাবে অবজেক্ট ডাবলের সাথে ডাবলকে, স্ট্রিংয়ের ডেটের সাথে ডেটকে কম্পেয়ার করা যায়। সো সেইভাবে তৈরি করা হয়েছে। সো এইখানে আসলে যেটা বোঝা গেল যে আমরা যদি ইন্টিজার, ডাবল, ফ্লোট এগুলোকে কম্পেয়ার করতে চাই, আমরা আসলে কম্পেয়ার করতে পারি, কিন্তু আমাদের প্রিভিয়াস কোড বলতেছে যে আসলে আমাদের আর্গুমেন্ট হিসেবে আমরা আসলে যে টিকে পাঠাচ্ছি সেটার মধ্যে আসলে কম্পেয়ার করার কোনো ফেসিলিটি নাই। এখানে খেয়াল করা দরকার, যেহেতু আর্গুমেন্টটাকে সে অবজেক্ট হিসেবে ট্রিট করতেছে, তাই ইন্টিজারের মধ্যে কম্পারেবল মেথড থাকলেও সে সেটাকে অ্যাক্সেস করতে পারতেছে না। সো এই ক্ষেত্রে আমাদের কাছে একটা ট্রিট আছে, সেটা হচ্ছে বাউন্ডেড প্যারামিটার টাইপ ব্যবহার করা। এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের সর্ট অ্যারে মেথডটার ক্ষেত্রে যেখানে আমরা বলতেছিলাম যে টি একটা জেনেরিক টাইপ, সেখানে আমরা একটুখানি একটু লাল কালারের যে লেখাটা, সেই যে নতুন লেখাটা অ্যাড করলাম। সেই নতুন লেখাটায় কি বলা হচ্ছে? সেই নতুন লেখাটায় বলা হচ্ছে যে এক্সটেন্স কম্পারেবল টি। এই এক্সটেন্স কম্পারেবল, খেয়াল করে এখানে কিন্তু ইমপ্লিমেন্টস না, যদিও কম্পারেবল একটা ইন্টারফেস, এখানে কিন্তু ইমপ্লিমেন্টস লেখা নাই, এখানে লেখা আছে এক্সটেন্স টি, এক্সটেন্স কম্পারেবল টি। এই টি এক্সটেন্সটাকে বলা হয় বাউন্ডেড টাইপ প্যারামিটার। বাউন্ডেড টাইপ প্যারামিটার মানে কি? বাই ডিফল্ট টিকে ট্রিট করা হয়তো সব থেকে উপরের যে ক্লাসটা, সবার যে সুপার ক্লাস অবজেক্ট এটা দিয়ে, বাট এখন টিকে ট্রিট করা হবে কম্প্যারেবল টাইপ হিসাবে। এবং যেহেতু কম্প্যারেবল টাইপের মধ্যে দুইটা অবজেক্টকে কম্পেয়ার করার একটা মেথডোলজি আছে, কম্পেয়ার টু মেথড, আমরা সেটা ব্যবহার করে দুইটা আর্গুমেন্টকে কম্পেয়ার করতে পারি। যেমন এখানে এ আর জে এর সাথে এ আর জে প্লাস ওয়ানকে কম্পেয়ার করা হচ্ছে কম্পেয়ার টু মেথডটাকে ব্যবহার করে। সো এই মেথডটা যদি আমরা রান করি, ও সাকসেসফুলি সর্টও করতে পারবে এবং প্রিন্টও করতে পারবে। সো এই ক্ষেত্রে আমাদের যে সোফার আমরা যতটুকু বুঝলাম সেটা হচ্ছে জেনেরিক টাইপ দিয়ে আসলে টাইপ কাস্টিং করা লাগে না, কম্পাইলেশন টাইমে রান টাইম এররকে কম্পাইলেশন টাইমে ধরতে পারি, বাট স্টিল সে ফাংশনের মধ্যে আর্গুমেন্টকে বাই ডিফল্ট অবজেক্ট হিসেবে ট্রিট করে সে আগের মতো। কিন্তু আমরা যদি সেটাকে অবজেক্ট হিসেবে ট্রিট না করে অন্য কোনো ক্লাস হিসেবে ট্রিট করাইতে চাই, তাহলে সেটাকেও আমরা বলে দিতে পারি। যেখানে আমরা বলে দিচ্ছি যে টি টাইপটা হচ্ছে একটা প্যারামিটারাইজ টাইপ, সেখানে আমরা পাশাপাশি বলে দেবো যে টি টাইপের কমন অ্যানসেস্টর হিসেবে আমরা কোন ক্লাস বা ইন্টারফেসকে চিন্তা করব। সো যতক্ষণ পর্যন্ত আমাদের অবজেক্টের অ্যারেটা, যে কোনো ডাটার, যে কোনো ক্লাসের ইনস্ট্যান্সের অ্যারেটা এই কম্প্যারেবল টাইপকে ইমপ্লিমেন্ট করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আমাদের মেথডটা দিয়ে ব্যবহার করে
অবজেক্টগুলোকে সর্ট করতে পারবো। অর্থাৎ আমাদের জেনেরিকটা আসলে যে কোনো অবজেক্টকে সর্ট করতে পারবে না, সর্ট করতে পারবে তাদেরকে যাদের অ্যাটলিস্ট কম্পারেবল ইন্টারফেসের ইমপ্লিমেন্টেশন আছে। সো ফর এক্সাম্পল এই কোডটা দিয়ে এখন আমরা একটা অ্যাপেল ডাটা টাইপের অ্যারেকেও সর্ট করতে পারবো, কারণ অ্যাপেলের যে ডিফিনিশন আমরা একটু আগে লিখছিলাম সেখানে আসলে আমরা কম্পারেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছিলাম। সো আমরা মোটামুটি একটু ধারণা পেলাম, সেটা হচ্ছে এই সম্পর্কে জেনেরিক মেথড সম্পর্কে। জেনেরিক মেথড সম্পর্কে যে ধারণা পেলাম তা দিয়ে আসলে আমরা একটা ছোট এক্সারসাইজ, ছোটও বলা যায় না, মাঝামাঝি একটা এক্সারসাইজ আমরা করতে পারি। সেই এক্সারসাইজটা আসলে কি? এক্সারসাইজটা হচ্ছে গিয়ে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করব, কাইন্ড অফ যেভাবে আমরা ওই অ্যাপল ক্লাসটা ডিক্লেয়ার করছি সেইভাবে তোমরা তোমাদের নিজেদের মতো করে একটা ক্লাস ডিক্লেয়ার করবা, অর্থাৎ যে কম্পেয়ার টু ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে এবং নিজের সাথে নিজেকে কম্পেয়ার করতে পারে। এরকম একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে সেরকম একটা ক্লাস লেখার পরে আগের করে এক্সাম্পল কোডে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে একটা অ্যারের মধ্যে সেই অবজেক্টগুলোকে নিয়ে সেগুলোকে সর্ট করছিলাম। বাট এখন আমরা যেটা করব, কনসোল থেকে ইনপুট নেব এবং ইনপুট নিয়ে এই অ্যারেটার মধ্যে ইনসার্ট করব। বাট ইনসার্ট করার সময় আমরা সর্ট করে করে ইনসার্ট করব, কারণ আমরা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বা ওই সময় সর্টেড ইনসার্টের কোড তো নিশ্চয়ই দেখেছি। সো সেইভাবে সর্টেড ইনসার্টের একটা কোড করব। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এমন একটা ক্লাস লেখা যে হচ্ছে কম্পারেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে এবং তারপরে সর্টেড ইনসার্ট মেথড ব্যবহার করে বা ইমপ্লিমেন্ট করে সেই ডাটা টাইপের একটা অ্যারের মধ্যে এলিমেন্টকে ইনসার্ট করব। সো আফটার ইনসার্শন আমাদের হাতে একটা সর্টেড অ্যারে থাকবে। সেকেন্ড কাজটা হচ্ছে আমরা আরও একটা এলিমেন্ট ইনপুট নেব ইন্ডিভিজুয়াল, তারপরে ওই সর্টেড অ্যারেটার উপরে বাইনারি সার্চ করে পরবর্তী ইনপুট নেওয়া যে ক্লাসটা আছে, ইনস্ট্যান্সটা আছে, সেই ইনস্ট্যান্সটা আছে কিনা সেটা খুঁজে বের করব। সো আমাদের হাতে আসলে দুইটা কাজ, একটা হচ্ছে কম্পারেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে এরকম একটা ক্লাস লেখা এবং সেই ক্লাসের একটা অ্যারে ডিক্লেয়ার করে তার মধ্যে সর্টেড ইনসার্ট করা। সেকেন্ড কাজটা হচ্ছে সেই সর্টেড ইনসার্ট করার পরে আমরা যে অ্যারেটা পাবো সেই অ্যারেটার মধ্যে বাইনারি সার্চ করে অন্য আরেকটা ইনস্ট্যান্স একই ডাটা টাইপের খুঁজে বের করো, খুঁজে পেলে তার ইন্ডেক্সটাকে রিটার্ন করা, আর খুঁজে না পেলে ধরো -1 বা এরকম একটা কিছু রিটার্ন করে দেয়, যাতে বোঝা যায় যে আমরা আসলে আইটেমটা খুঁজে পাইনি। সো এই ছিল আমাদের জেনেরিক মেথডের উপরে ডিসকাশন। এবার আমরা যদি জেনেরিক ক্লাসের উপরে ডিসকাশনের কথা বলি, জেনেরিক ক্লাস আসলে কাইন্ড অফ সিমিলারই, কিন্তু এক্ষেত্রে কিছুটা জিনিস কমন। যেমন ক্লাসের ডেফিনেশনটা আমরা কীভাবে লিখবো, ক্লাসের পরে আমরা ক্লাসের একটা নাম দেবো, নাম দেওয়ার পরে কর্নার ব্র্যাকেট দিয়ে একটা কিছু বলে দেবো যে এখানে আসলে একটা প্যারামিটারাইজ টাইপ ব্যবহার করা হবে। যেমন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে প্যারামিটারাইজ টাইপের কথা আমরা বলে দিতে পারছি। সো একইভাবে এই ডেফিনেশন ফলো করে, অর্থাৎ ক্লাস, তারপর আমরা যে নামের ক্লাস তৈরি করতে চাই, তারপরে কর্নার ব্র্যাকেটের মধ্যে টি বা যে কোনো ক্যারেক্টার দিলেও হবে। নর্মালি হচ্ছে ক্লাসের ক্ষেত্রে টি দেওয়া হয়, এলিমেন্টের ক্ষেত্রে ই দেওয়া হয়, সো ডাজেন্ট ম্যাটার। ইনফ্যাক্ট এখানে মাল্টিপল টাইপও দেওয়া যায় কমা দিয়ে, ধরো টি কমা জি, বাট ওই পর্যন্ত ডেফিনেশনে আমরা আসলে যাচ্ছি না আজকের ক্লাসে। সো এইভাবে আসলে ক্লাসটা ডিক্লেয়ার করবো। আর ইউজুয়ালি এই ক্লাসের মধ্যে ওই টি টাইপেরই একটা প্রাইভেট অ্যাট্রিবিউট থাকে যার গেটার সেটার থাকে। সো এটা বলতে আসলে কী বোঝাচ্ছে, আমরা একটা স্যাম্পল এক্সাম্পল দিলে বলতে পারবো। স্যাম্পল এক্সাম্পলটা আসলে টিউটোরিয়ালস পয়েন্ট থেকে আমি কপি করে জাস্ট এখানে বসাই দিছি। সো এখানে খেয়াল করো আমার ক্লাসের নাম হচ্ছে বক্স, তারপর কর্নার ব্র্যাকেটের মধ্যে টি দিয়ে বলতেছি বক্স হচ্ছে একটা প্যারামিটারাইজ টাইপ। এবার ক্লাসের মধ্যে ডেফিনেশনের মধ্যে অ্যাটলিস্ট যেইটুকু আমরা আসলে এক্সপেক্ট করি একটা জেনেরিক ক্লাসের ডেফিনেশনে, সেখানে ততটুকুই আছে, একটা গেটার মেথড এবং একটা সেটার মেথড। সেটার মেথডটার মধ্যে বলা হচ্ছে কি, এবং একটা প্রাইভেট অ্যাট্রিবিউট। খেয়াল করো এখানে একটা প্রাইভেট টি টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং সেই টি টাইপের ভেরিয়েবলটাকে আমরা অ্যাড মেথড দিয়ে পপুলেট করতেছি এবং গেট মেথড দিয়ে টি টাইপের ভ্যালুটাকে রিটার্ন করতেছি। মেইন মেথডের মধ্য দিয়ে একবার আমি বক্সের যে ডিফল্ট কনস্ট্রাক্টর আছে সেটাকে কল করলাম, কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিজার দিয়ে। তার মানে হচ্ছে এবার ওই টি রিপ্লেস হয়ে যাবে ইন্টিজার দিয়ে। আবার আরেকবার বক্স টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম স্ট্রিং বক্স, সেটার মধ্যে কনস্ট্রাক্টর কল করার সময় কর্নার ব্র্যাকেটের মধ্যে আমি স্ট্রিং পাস করলাম। তার মানে হচ্ছে এবার তুমি আসলে স্ট্রিং টাইপের একটা বক্স তৈরি করতে চাচ্ছ। তারপরে দুই ক্ষেত্রেই আমরা হচ্ছে
বক্সের মধ্যে একবার ইন্টিজার টাইপের একটা অবজেক্টকে পুশ করলাম, আর একবার হচ্ছে একটা স্ট্রিং টাইপের অবজেক্টকে পুশ করলাম, এবং সাকসেসফুলি এই কোডটাকে কম্পাইলেশনও করা যায়, প্রিন্টও করা যায়, কোনো সমস্যা হয় না। সো জেনেরিক ক্লাসের ডেফিনেশনের মধ্যে আহামরি তেমন কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র যে কমন কনভেনশনটা ফলো করা হয় সেটা হচ্ছে একটা প্রাইভেট রেফারেন্স রাখা হয় এবং তার গেটার সেটার বা প্রয়োজন অনুযায়ী অন্য মেথডও রাখা যাইতে পারে। সো একটা জিনিস শুধু ম্যান্ডেটরি, সেটা হচ্ছে ক্লাস নেমের পরে কর্নার ব্র্যাকেট দিয়ে বলে দেয়া যে এটা একটা প্যারামিটারাইজড টাইপ। সো আমরা একটা রিয়েল এক্সাম্পল দেখি অ্যাকচুয়ালি যে জেনেরিক ক্লাসের অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন কী হয়, নট জাস্ট এনি ডেমো ক্লাস। সো এখানে আমরা একটা ক্লাস লিখলাম স্ট্যাক ক্লাস, এবং তারপরে কর্নার ব্র্যাকেটের মধ্যে টি দিলাম। খেয়াল করো স্ট্যাক কী করে, লাস্ট ইন ফার্স্ট আউট। সো কোন ধরনের অবজেক্ট নিয়ে আমরা আসলে কাজ করতেছি ডাজেন্ট ম্যাটার, আমাদের ফাংশনালিটিটা কিন্তু সেম, যে শেষে আসবে সে আগে বেরোবে। সো যে শেষে আসবে সে আগে বেরোবে, এই ফাংশনালিটিটার জন্য ভিতরের অবজেক্ট ক্লাসে নাকি ইন্টিজার ক্লাসে নাকি তোমার তৈরি করা একটা ক্লাসে, সেই সব চিন্তা করার আসলে কোনো দরকার নেই। সো এই ক্ষেত্রে আসলে কি করা হচ্ছে, এই ক্ষেত্রে সিম্পলি যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে বলা হচ্ছে শুরুতেই যে আমি একটা স্ট্যাক ক্লাসের ডেফিনেশন লিখতেছি, এবং স্ট্যাক ক্লাসটা একটা জেনেরিক ডাটা টাইপের, সেটা কর্নার ব্র্যাকেটের মধ্যে টি দিয়ে বলে দেওয়া হচ্ছে। তারপর আমি টি টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, এবং টপ নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা স্ট্যাকের ডেফিনেশনে নর্মালি আমরা করি। এরপর একটা কনস্ট্রাক্টর লিখলাম, সে কনস্ট্রাক্টরটা কি একটা সাইজকে আর্গুমেন্ট নেয়, এবং সেই সাইজকে আর্গুমেন্ট নিয়ে অত সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে। অ্যারে ডিক্লারেশনের ক্ষেত্রে খেয়াল করে আমরা নর্মালি অ্যারে ডিক্লারেশন যেভাবে করি, অ্যারে ইনিসিয়েশন যেভাবে করি, এখানে আসলে সেভাবে করা হচ্ছে না। এখানে আসলে একটা অবজেক্টের অ্যারে তৈরি করা হয়ে সেটাকে টাইপকাস্ট করা হচ্ছে টি টাইপ দিয়ে। জাভা আসলে জেনেরিক টাইপের অ্যারেকে নর্মাল ওয়েতে ক্রিয়েট করতে দেয় না, এর জন্য আরও অল্টারনেটিভ ওয়ে আছে। ডেফিনেটলি ইটস নট দ্য বেস্ট প্র্যাকটিস, এর থেকে আরও বেটার প্র্যাকটিস আছে, কিন্তু আমরা আসলে সেই কমপ্লিকেশনের দিকে যাব না। আমরা জাস্ট শুধুমাত্র কীভাবে ব্যবহার করা যায় সেই জিনিসটা দেখতেছি। সো এই ক্ষেত্রে আমরা আসলে একটা অবজেক্টের অ্যারে তৈরি করতেছি, এবং সাইজ আর্গুমেন্টটা বোঝাচ্ছে আমরা কত সাইজের স্ট্যাক তৈরি করতে চাচ্ছি। আমি যদি 10 সাইজের স্ট্যাক তৈরি করতে চাই তাহলে 10 পাস করবো, যদি 5 সাইজের স্ট্যাক তৈরি করতে চাই তাহলে 5 পাস করবো। সো এখানে আসলে শুরুতে আমি টপকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা হচ্ছে, এবং একটা সাইজের সমান একটা অবজেক্টের অ্যারেকে ইনিশিয়ালাইজ করে সেটা টাইপকাস্ট করে টি টাইপের ভেরিয়েবলের মধ্যে, মানে টি টাইপের টাইপকাস্ট করে এআর ভেরিয়েবলের মধ্যে আমি অ্যাসাইন করে দিছি। এবং দুইটা ফাংশন লেখা হচ্ছে, একটা হচ্ছে ইজ এমটি মেথড, আরেকটা হচ্ছে ইজ ফুল মেথড। ইজ এমটি মেথডটা আসলে চেক করে যে তোমার স্ট্যাকটা এমটি কিনা, তাহলে ট্রু রিটার্ন করে, আদারওয়াইজ ফলস রিটার্ন করে। বুলিয়ান ইজ ফুল মেথডটা সিমিলার কাজ করে, যদি ফুল থাকে তাহলে ট্রু রিটার্ন করে, যদি এমটি থাকে তাহলে ট্রু রিটার্ন করে। এক্ষেত্রে আমাদের হচ্ছে স্ট্যাকের ক্ষেত্রে দুইটা কমন ফাংশনালিটি থাকে, আমরা সেটা জানি, একটা পুশ একটা পপ। সো পুশ কী করে, পপ কী করে, পপ হচ্ছে দেখে যে আর এটাকে এমটি কিনা, এমটি থাকলে সে নাল রিটার্ন করে, কারণ পপ করার মতো কিছু নেই। আদারওয়াইজ সে স্ট্যাক টপের যে এলিমেন্টটা সেটাকে সে রিটার্ন করে, টপকে আপডেট করে তারপর সেখানে সে রিটার্ন করে দেয়। যেভাবে আমি আসলে ডেফিনেশন করছি, আমি যদি টপকে -1 দিয়ে ইনিশিয়ালাইজ করতাম তাহলে তো টপকে রিটার্ন করে তারপরে টপকে -1 মাইনাস করতাম, বাট যেহেতু আমি টপকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, আমি হচ্ছে প্রথমে টপকে ডিক্রিমেন্ট করে আফটার দ্যাট স্ট্যাক টপের অবজেক্টটাকে রিটার্ন করছি। সিমিলারভাবে পুশ মেথডটাও চেক করে যে অ্যারেটা বা স্ট্যাকটা ফুল কিনা, যদি ফুল থাকে তাহলে সে ফলস রিটার্ন করে যে আমি আসলে পুশ করতে পারবো না, আদারওয়াইজ সে স্ট্যাকের মধ্যে নতুন আসা অবজেক্টটাকে টি টাইপের ভেরিয়েবলটাকে সে পুশ করে ফেলে। এটাকে অ্যাক্সেস করার জন্য আমরা একটা মেইন মেথড লিখলাম। মেইন মেথডের মধ্যে খেয়াল করো স্ট্যাক টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, str স্ট্যাক, এবং কর্নার ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমি বলে দিচ্ছি আমি একটা স্ট্রিংয়ের স্ট্যাক তৈরি করতে চাচ্ছি। সো তার মানে কি, তার মানে হচ্ছে এখানে তুমি স্ট্রিং টাইপের যে কোনো ভ্যালু ঢুকাইতে পারবা, বের করতে পারবা। আমি চাইলে স্ট্রিংয়ের পরিবর্তে এখানে ইন্টিজার বলতে পারি, ইন্টিজারের পরিবর্তে আমি এখানে চাইলে ডাবল ফ্লোট অথবা তোমার নিজের লেখা যে কোনো ক্লাসের ডেফিনেশনও দিতে পারো। সো আমি আসলে এখানে একটা স্ট্রিংয়ের স্ট্যাক তৈরি করলাম, তার মধ্যে হ্যালো এবং ওয়ার্ল্ড এই দুইটা জিনিসকে পুশ করলাম, তারপরে 3বার পপ করার চেষ্টা করলাম। সো প্রথমবার পপ করলে অ্যাজ ইউজুয়াল ওয়ার্ল্ড বেরোবে, তারপরে এবার পপ করলে হ্যালো বেরোবে, তারপরে এবার যখন পপ করার চেষ্টা করবো ও নাল রিটার্ন করবে, যেহেতু অ্যারের মধ্যে আর কোনো এলিমেন্ট নাই। এই কোডটা সাকসেসফুলি কম্পাইল করে এবং রানও করে, আউটপুট স্ক্রিন থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি, বাট কম্পাইলেশনের ক্ষেত্রে বেশ কিছু এরর আসে।
এররটা মেসেজটা দিয়ে আসলে যেটা আমি বলতেছিলাম যে রেড মার্ক করা অ্যারে ক্রিয়েট করার অংশটা আমি যদি আবার একটু দেখি স্ট্যাকের কনস্ট্রাক্টরের মধ্যে, সেই জায়গাটায় আমি বলছিলাম যে আসলে ইট ইস নট দ্য বেস্ট প্র্যাকটিস, এর থেকে আরও অনেক সেফ ওয়েতে জেনেরিকের অ্যারে করা যায়, বাট সেই কমপ্লিকেশনের দিকে আমরা যাচ্ছি না। সো এই ক্ষেত্রেও কিছু ওয়ার্নিং দিচ্ছে, কোনো এরর দিচ্ছে না। সো হোপফুলি এখানে কোনো সমস্যা আপাতত হচ্ছে না। সো জেনেরিক ক্লাস বা মেথডের উপরে তোমাদের একটা এক্সারসাইজ আছে। এক্সারসাইজটা আসলে তোমরা পরিচিত সেরকম একটা এক্সারসাইজ। আমরা ল্যাবে অলরেডি হচ্ছে অ্যারে লিস্ট ব্যবহার করে ফেলছি, তাই না? সেই ল্যাবের যে অ্যারে লিস্ট ব্যবহার করছি, এবার আমরা আমাদের নিজেদের মতো করে সেরকম একটা অ্যারে লিস্ট তৈরি করবো। আমরা যেরকম নিজেদের মতো করে একটা স্ট্যাক তৈরি করে দেখালাম, সেই একই রকম করে নিজেদের মতো করে একটা অ্যারে লিস্ট তৈরি করব। সেই অ্যারে লিস্টের ক্ষেত্রে কী কী ফাংশনালিটি থাকতে হবে সেটা ধরো এখানে একটু পয়েন্ট আউট করে বলে দেওয়া হচ্ছে, কারণ অ্যারে লিস্ট অবভিয়াসলি জেনেরিক হইতে হবে, অর্থাৎ যে কোনো টাইপের অ্যারে লিস্ট হইতে হবে, যে কোনো টাইপের ডাটা দিয়েই লিস্টটা তৈরি করা যাবে। এক্ষেত্রে ইনসারশনের জন্য তোমাকে দুইটা মেথড লিখতে হবে। একটা হচ্ছে ইনসার্ট আর্গুমেন্ট হিসেবে সে জাস্ট একটা অবজেক্টকে নেবে এবং অবজেক্টটাকে সে লিস্টের শেষে অ্যাড করে দেবে। আর সেকেন্ড যে মেথডটা, সে অবজেক্টটা নেওয়ার পাশাপাশি একটা ইনসার্টের লোকেশন নেবে। সো এই ক্ষেত্রে সে কী করবে, নতুন আনা অবজেক্টটাকে ওই লোকেশন ইনসার্ট করবে এবং পরবর্তী সব এলিমেন্টকে সে অ্যারে ইনসার্টের মতো একঘর করে পরে সরাই নেবে। আরেকটা মেথড হচ্ছে গেট। গেট মেথডটা কী করবে, আমি যদি কোনো একটা ইন্ডেক্স দেই, ধরো 1 দিয়ে কল করলাম, তাহলে অ্যারের 1 নাম্বার লোকেশনে যে অবজেক্ট আছে সেটাকে সে রিটার্ন করবে। সেটা হচ্ছে গেট মেথড। ডিলিট করার জন্য আবার দুইটা ওভারলোডেড মেথড আমি রাখার কথা বলছি। একটা হচ্ছে আমি একটা অবজেক্টকে পাস করতে পারি, এই অবজেক্ট অ্যারের মধ্যে যেই জায়গায় আছে সেই জায়গার এলিমেন্টটাকে ডিলিট করে পরবর্তী সব এলিমেন্টকে একঘর করে আগায় দেবে যদি পাওয়া যায়। আর সেকেন্ড যে মেথডটা সেটা হচ্ছে রিমুভ মেথড। মানে রিমুভের সেক্ষেত্রে আমি ইন্ডেক্স পাস করব, ওই ইন্ডেক্সে যেই অবজেক্টই থাকুক না কেন সে সেটাকে ডিলিট করে দেবে। আর ফাইনালি একটা সার্চিং অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করব। এখানে জাস্ট লিনিয়ার সার্চ ইমপ্লিমেন্ট করলেই হবে, বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করার প্রশ্নই ওঠে না, কারণ এটা আসলে কম্পারেবল ক্লাসের কোনো চাইল্ড নাও হইতে পারে। সো কম্পেয়ার করে সর্টেড অ্যারে পাবো সেটা আসলে এক্সপেক্টেড না। এক্ষেত্রে জাস্ট এটা লিনিয়ার সার্চ ইমপ্লিমেন্ট করবা। লিনিয়ার সার্চের কাজটা কী হবে, সে হচ্ছে আমি যখন কোনো একটা অবজেক্টকে আর্গুমেন্ট আকারে ওই সার্চ ফাংশন ফাইন্ড ফাংশনের মধ্যে পাস করবো, ওই অবজেক্টটা কত লোকেশনে আছে সেটা রিটার্ন করবে, পাওয়া গেলে আর না পাওয়া গেলে সে -1 রিটার্ন করবে। এইটা হচ্ছে তোমার হচ্ছে অ্যারে লিস্ট ক্লাসের মধ্যে যে সকল মেথড আমি এক্সপেক্ট করতেছি। সো ডেফিনেটলি এই সব কিছু করার জন্য তোমার অ্যারে লিস্টের ক্লাসটার মধ্যে একটা অ্যারে লিস্ট টাইপ একটা অ্যারে রাখতে হবে এবং সেই অ্যারেটার হচ্ছে ডাইনামিক অ্যারে হয়তো সাইজ বাড়াইতে কমাইতে হইতে পারে। সেক্ষেত্রে কীভাবে করা যায়, অনেক রকম প্লে অ্যারাউন্ড আছে, তোমরা তোমাদের মতো করে তৈরি করলাম। এবং এই পুরো অ্যারে লিস্ট ক্লাসটাকে অ্যাক্সেস করা, সেটার মধ্যে এলিমেন্ট ইনসার্ট করা, ডিলিট করা, ফাইন্ড করা, গেট করা, এই সকল ডেমনস্ট্রেট করার জন্য একটা মেইন মেথড লিখবা। সো এই যে দুইটা এক্সারসাইজ দেওয়া হলো, প্রথম এক্সারসাইজ হচ্ছে জেনেরিকভাবে একটা সার্চিং অ্যালগোরিদম এবং সর্টেড ইনসার্ট করা, সেকেন্ডটা হচ্ছে জেনেরিক অ্যারে লিস্টের ক্লাস লেখা। এই দুইটা অ্যাসাইনমেন্ট হোপফুলি উইদিন দ্য ডেডলাইন, যেটা আমরা অনলাইন ক্লাসে বলে দেব, তোমরা সাবমিট করতে পারবো। সো এখানেই আসলে আমরা আমাদের আজকে ক্লাসটা শেষ করতেছি। আমরা নেক্সট ক্লাসে হয়তো থ্রেড নিয়ে কথা বলব।